ফ্রয়েড কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নিই, কেন তাকে আমাদের পড়তে হচ্ছে সেটার সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই। সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন অস্ট্রীয় মানসিক রোগ চিকিৎসক, অস্ট্রিয়ার একজন বাসিন্দা ছিলেন এবং মনস্তাত্ত্বিক, অর্থাৎ তিনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। তার পাশাপাশি তিনি ছিলেন একজন সাইকোলজিস্ট। তিনি মনসমীক্ষণ বা সাইকো অ্যানালাইসিস নামক চিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। ফ্রয়েড মনোবীক্ষণের জনক হিসেবে পরিগণিত হন। এই পার্টটা ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু আপার প্রাইমারিতে লাস্ট টাইম দেখা গেছে কিছু ডিরেক্ট কোশ্চেন দিয়েছিল তথ্য তুলে দিয়ে, ঠিক আছে? তো এটা দেখতে হবে ভালো করে। তিনি ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত। অর্থাৎ এইখানে যে সিগমুন্ড ফ্রয়েড রয়েছেন তার সঙ্গে আমরা যে সমস্ত টার্মগুলো জানতে পারলাম, একটা হচ্ছে মনসমীক্ষণ নামক মনোচিকিৎসাবিদ্যা তিনি আবিষ্কার করেছেন, তাকে মনোবীক্ষণের জনকও বলা হয়ে থাকে, এবং তিনি ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদের জন্য আলোচিত। সেই আলোচনাগুলোই আজকে আমরা এখানে পড়ব। মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা অভিজ্ঞতা থেকে ফ্রয়েডের ব্যক্তিত্বের গঠন সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হয়। তিনি দেখলেন যে মানসিক রোগীর অনেক অনুভূতি ও প্রবৃত্তি তার সচেতন মন থেকে আসে না, অর্থাৎ সেগুলো অবচেতন মন থেকে আসে। আর এই অভিজ্ঞতা থেকে তিনি বললেন, অবচেতনা বা অচেতন মন হলো মানুষের ব্যবহারের বা আচরণের গুরুত্বপূর্ণ পরিচালক। অবচেতন মন কোনটা? যেটাকে আমরা বলে থাকি সাবকনশিয়াস মাইন্ড। যেমন আমরা যখন কোনো স্বপ্ন দেখি, সে স্বপ্নটা কি আমরা সারাদিনের যে জিনিসগুলো দেখি, পরিলক্ষিত হয়ে যেগুলো ভাবি, যেগুলো নিয়ে আলোচনা করি, তার মধ্যে কিছু ডেটা আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড রয়েছে সেই সাবকনশিয়াস মাইন্ডে সেটা কিন্তু স্টোর হয়ে থাকে, সেটা থেকে আমরা স্বপ্ন দেখি। তো এই সাবকনশিয়াস মাইন্ড কী করছে, এখানে যেটা বলছে অবচেতন মন বা যেটাকে আমরা বলি অচেতন মন, সেটা কিন্তু মানুষের ব্যবহারে বা আচরণের গুরুত্বপূর্ণ পরিচালক। অর্থাৎ মনে করো একটা মানুষকে তুমি একরকমভাবে চেনো, কিন্তু তাকে এমন একটা কাজ করতে দেখে নিয়েছো, বা সে এমন একটা কাজ করে ফেলেছে যেটা সে নিজেও বিলিভ করতে পারছে না যে এই কাজটা আমি করলাম। অর্থাৎ মানুষটার আসল যেটা সত্তা, সেই সত্তার বাইরে বেরিয়ে গিয়ে বা তার মধ্যে থেকে তার মধ্যে সুপ্ত কোনো একটা বাসনা, সুপ্ত কোনো একটা কার্য সম্পাদন করার ইচ্ছা, তীব্র ইচ্ছা দীর্ঘদিন ধরে হয়তো তার মধ্যে ছিল, এবং সে সেই কাজটা হঠাৎই করে ফেলেছে। করে নেওয়ার পরে তার রিয়ালাইজেশনটা হচ্ছে এটা আমি কি করে ফেললাম, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে মানুষের অবচেতন মন বা অচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডের দ্বারা পরিচালিত হয়ে মানুষ এটা করে ফেলে। অর্থাৎ মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে ফ্রয়েডের ব্যক্তিত্বের গঠন সম্পর্কে তিনি ধারণাটা করেছেন। মানসিক ব্যাধিগ্রস্ত মানে যার মানসিকের বা নিজের মানসিক ক্ষমতার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, যখন যা খুশি বলছে, যখন যা খুশি করছে। তিনি দেখলেন কি মানসিক রোগীর অনেক অনুভূতি এবং প্রবৃত্তি তার সচেতন মন থেকে আসে না, সেগুলো আসে অচেতন মন থেকে। তাকেই তোমরা বলি মানসিক বিকৃতগ্রস্ত, মানসিক বিকৃতি হয়েছে, উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই কি না? যে তুই কি বলছিস, এগুলো পাগল হয়েছিস নাকি? এই কথাগুলো তো আমরা আমাদের বন্ধু স্থানীয় মানুষদেরকেও বলে থাকি, যে তার কাছ থেকে সেই কথাটা আমি এক্সপেক্ট করছি না, যে সে যেমনভাবে তাকে আমি চিনি সে সেই রকম আচরণ করছে না, তো সেই কারণে আমরা বলি পাগল হলি নাকি। অর্থাৎ সেটা কিন্তু অচেতন বা অবচেতন মন থেকে করে থাকে। ফ্রয়েডের ব্যক্তিত্বের বিকাশ বা ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারণাটিকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, সবার প্রথমে হচ্ছে মানসিক ক্রিয়ার স্তর, ঠিক আছে? মানসিক ক্রিয়াটা কি, মানে মেন্টাল এবিলিটি, মানসিক ক্রিয়ার স্তর। ফ্রয়েড লক্ষ্য করেছিলেন মানসিক রোগীদের কথাবার্তা অসংলগ্ন ও তাদের চরিত্রের সঙ্গে সঙ্গতিহীন। কথাবার্তা অসংলগ্ন কখন? মনে করে যে কথা আওড়ে যাচ্ছে, আগের কথার সাথে পরের কথার কোনো মিল নেই, ঠিক আছে? সে হয়তো বিরাট কোহলি কালকে কত সুন্দর ব্যাট করলো, ফট করে বলতে বলতে বলছে যে আজকে বেগুন ভাজাতে ভাত খেয়েছি, আবার সে হঠাৎ করে সে বলছে যে এখন আর পড়তে বসা হচ্ছে না আমার। মানে কোনো আগা মাথা নেই, যাকে আমরা বলে থাকি যে কাজের বা যে কথার কোনো রকম কোনো বেস নেই ইত্যাদি কথা। সঙ্গতিহীন, অর্থাৎ সঙ্গতিহীন মানে কি কোনো কানেকশন নেই, আগের কথার সাথে পরের কথা, আগের বাক্যের সাথে পরের বাক্যের কোনো কানেকশন নেই। এই পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নেন যে মানসিক ক্রিয়ার তিনটি স্তর রয়েছে। এগুলো হচ্ছে সচেতন, প্রাক সচেতন এবং অচেতন। সচেতন মানে কি, যেটা আমরা কি যে পুরো সচেতনতার সাথে করে থাকি। অচেতন মানে যেটা অচেতনতা বা যেটা সচেতনতার মাধ্যমে করি না। আর প্রাক সচেতন মানে হচ্ছে কোনো কিছু করার আগে প্রিকশাস যেটা নেওয়া বলে থাকি, সেটা আগেই সচেতন হয়ে যাওয়া। সেকেন্ডলি বলছে মোটিভেশন, মানে প্রেরণা। বুঝতেই পারছো, যে কোনো কাজ করার জন্য মোটিভেশন দরকার, যেটাকে আমরা বলে থাকি যে কোনো একটি কাজ করার জন্য যে যেমন আগুনে ঘি ঢালা, যে অনেকক্ষণ ধরে ভিতরে দগ্ধ হচ্ছে, কোনো একটা রাগ তার পুঞ্জীভূত হচ্ছে ধীরে 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 ধীরে, এবার কেউ এসে তার কানে এমন কিছু বলে দিল
সেই আগটা তখনকে লাভার মধ্যে ফুটে বেরিয়ে আসছে, তখন সে আগুনটার বহিঃপ্রকাশ ঘটছে, তো রাগের বহিঃপ্রকাশ ঘটছে। এটা এক রকমের মোটিভেশন। তারপরে কি আরও মোটিভেশন কি, মনে করো যে কেউ একজন খুব বেশি অপমানিত হচ্ছে বন্ধু স্থানীয় সার্কেলে বা আত্মীয় স্বজনের মধ্যে, যে কি এতদিন ধরে চাকরির চেষ্টা করছিস এখনও চাকরি হলো না, কবে হবে চাকরি, এই যে ধীরে ধীরে এই ব্যথা বেদনাগুলো ভিতরে পুঞ্জীভূত হচ্ছে, এগুলো এক ধরনের মোটিভেশন দেয়। ঠিক আছে, যে আমাকে এবার করে দেখাতেই হবে, আমাকে এবার টেট পাস করতেই হবে, আমাকে এবার চাকরিটা পেতেই হবে, এই মোটিভেশনগুলো। ঠিক আছে, আবার এটা শুধুমাত্র আমি এটা কথা বলছি, এবার বাচ্চাদের যদি আমি কথা বলি সেক্ষেত্রে মোটিভেশন থাকে। কীরকম মোটিভেশন, যে তুমি আজকে দারুণ করেছো, সবাই ক্লাসের মধ্যে দাঁড় করিয়ে বলছে যে আজকে তুমি খুব সুন্দর কাজ করেছো, দারুণ হয়েছে পড়া, আমি চাই তুমি প্রতিদিন এরকমই পড়া করো। সেই বাচ্চাটার মধ্যে একটা দারুণ আনন্দ সৃষ্টি হবে যে আমাকে আজকে স্যার বা ম্যাম ক্লাসের মধ্যে দাঁড় করিয়ে সবার সামনে প্রশংসা করেছে, তাহলে আমাকে প্রতিদিন পেতে হবে এই প্রশংসা, আমাকে পড়তে হবে, এবং এক্স্যাক্টলি এগুলো হয়। ঠিক আছে, এই মোটিভেশনটা দরকার। অন্তর্দ্বন্দ্ব বা যেটাকে আমরা বলি ডিলেমা, আমরা আগের দিন দেখেছি অন্তর্দ্বন্দ্ব মানে কি, যে কাজটা করব কি করব না, আমার মনে কি চলছে সেটা আমার সামনের মানুষটা বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তোমার মনে কি চলছে সেটা তুমি বাদ দিয়ে কেউ জানো না, ওর মনে কি চলছে ও বাদ দিয়ে, এক্স এর মনে কি চলছে ও জানে না, ওয়াই এর মনে কি চলছে জানে না, জেড এর মনে কি চলছে কেউ কারোর কথা জানে না, কেউ কারোর মনের খবর রাখে না। তো এই যে অন্তর্দ্বন্দ্ব মানে কি, মনের মধ্যে দ্বন্দ্ব চলছে যে এই কাজটা করা উচিত কি উচিত নয়, তাকে এই কথাটা বলা উচিত কি উচিত নয়, আমি এই টাকাটা তাকে দেবো কি দেব না। কারণ আমরা কার্যকরণ চিন্তা করি, এটা করলে কি হবে, এটা না করলে কি হবে, এই কার্যকরণ আমরা চিন্তা করি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব, যে হ্যাঁ কি না, যে কোনো একটা সাইড যখন বেছে নিতে হয় তখন আমরা ঠিক করতে পারি না কোন সাইডটা আমরা বেছে নেব। যৌন চেতনার ক্রমবিকাশ, মানে যে সেক্সুয়াল যে কনসাসনেস রয়েছে সেটা আস্তে আস্তে ক্রমবিকাশ হচ্ছে। ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী শিশুর ব্যক্তিত্বের ক্রমবিকাশের সঙ্গে যৌন চেতনার ক্রমবিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যৌন চেতনার ক্রমবিকাশের তিনটি স্তরের কথা তিনি এখানে বলেছেন: শৈশবকাল, সুপ্তকাল এবং বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, অর্থাৎ যৌন চেতনা মানুষের এটা স্বাভাবিক একটা চেতনা, স্বাভাবিক একটা কাজ, একটা ন্যাচারাল একটা কাজ। ঠিক আছে, একটা ন্যাচারাল একটা তার জীবনের অঙ্গ, এবং সেটা এক এক সময় শৈশবকালে একরকম থাকে, সুপ্তকালে একরকম থাকে, বয়ঃসন্ধিকালেও একরকম থাকে। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইদম, অহম এবং অধিসত্তা, অর্থাৎ ইগো, সুপার ইগো এবং ইড যাকে বলছি। দেখো তাহলে চলে আসে সবার প্রথমে ইড বা অদোস। তো সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ঈদ বা অদোস, ভালো করে এই পার্টটা বুঝবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা আজকে ক্লাসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এখান থেকে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এই লেকচারটা ভালো করে শুনলে তোমরা অ্যান্সারটা করতে পারবে এখান থেকে। ঈদ বা অদোস, এই ঈদ বা অদোসের বৈশিষ্ট্যগুলো একবার একটু ভালো করে দেখে নেওয়া যাক। কি বলছে, ঈদ হলো পূর্ণমাত্রায় অচেতন, অর্থাৎ এটা অচেতন মনের মধ্যে থাকে, এটা সচেতন মনের সাথে এর কোনো কানেকশন নেই, তবে সবচেয়ে মৌলিক মানে হচ্ছে নিজস্বতা রয়েছে এর মধ্যে। এটি লিবিডোর আদিম আশ্রয়স্থল এবং ব্যক্তির সমস্ত প্রবৃত্তিমূলক কামনার পেছনে শক্তি জুগিয়ে থাকে। সমস্ত প্রবৃত্তিমূলক কামনা সেটা বিভিন্ন রকমের হতে পারে, সেটার বিভিন্ন রকমের, মনে করে যৌন কামনা হতে পারে, সেটা মানুষের কোনো কিছু প্রাপ্তির কামনা হতে পারে, কোনো কিছুর প্রতি খাদ্যের প্রতি কামনা হতে পারে, অনেকের খাদ্যের প্রতি লালসা থাকে সেটা হতে পারে, অনেকের অর্থ উপার্জনের প্রতি কামনা থাকে, যেটা সবাইয়ের সামনে কিন্তু প্রকাশ করা যায় না। ঠিক আছে, সেটার কথা এখানে বলেছে, এবং এই সমস্ত কামনাগুলোকে পূর্ণতা প্রদানের জন্য প্রত্যেকটা সময়ে এই অদোস বা ঈদ কি করে, তার মধ্যে একটা শক্তি যোগাতে থাকে, মনকে শক্ত করতে থাকে, যে এটা তোকে পেতে হবে, এটা তোকে পেতে হবে, এখন তোর এটা প্রয়োজন। ঠিক আছে, এর কাজই হলো মানুষের সমস্ত রকম প্রবৃত্তির চাহিদা পরিতৃপ্ত করা, এর কাজ হচ্ছে স্যাটিসফ্যাকশন দেওয়া, স্যাটিসফাই করা। এই চাহিদা দুইভাবে ব্যক্তি জীবনে আসে। প্রথমত, ব্যক্তি জন্মগতভাবে কিছু প্রবণতা নিয়ে আসে, যেটাকে আমরা বলে থাকি সহজাত, যেমন মনে করে হাত মুট করে আমরা এর আগে পড়েছি, সেগুলো সহজাত যেগুলো প্রবৃত্তি বা প্রবণতা রয়েছে। এই জন্মগত প্রবণতাগুলির উৎস হচ্ছে অদোস বা ঈদ। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তি জীবনে নানা রকম চাহিদার সৃষ্টি হয়। দেখো, জন্মগত কিছু সম্ভাবনা, কিছু চাহিদা নিয়ে আসা মানে, মনে করো যে বড় হয়ে তার দেখা যাচ্ছে যে সে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ছোটো থেকে তার ঝোঁক রয়েছে, সে পুরনো ব্যাটারি, পুরনো তার, পুরনো রেডিও ট্রানজিস্টার নিয়ে সে কাজ, ছোটো থেকেই তার ইন্টারেস্ট, অর্থাৎ তার মধ্যে এটা কিন্তু ইনবিল্ট রয়েছে। আমরা যেরকম বলি না গড গিফটেড, যে সে তো গড গিফটেড, ছোটো থেকেই তার গলায় এত সুন্দর সুর, কি করে হলো, সে তো কোনো গান শুনছে না, এত সুন্দর সুর দিয়ে সে কথা বলছে কি করে, তো এটা হচ্ছে গড গিফটেড। তো এটা কিছু নিয়ে আসে, আর বাকিটা আসে হচ্ছে সমাজ থেকে, বাকিটা শেখে।
সামাজিক নানা বিধিনিষেধ থাকার জন্য, ব্যক্তিগত অক্ষমতার জন্য আমরা সবসময় এগুলিকে চরিতার্থ করতে পারি না। সামাজিক নানা বাধা নিষেধ রয়েছে, অর্থাৎ ঈদ কি করছে, সেই সমস্ত নিষেধ বলতে সামাজিকভাবে যেগুলো আনএক্সপেক্টেড কিন্তু ব্যক্তির মধ্যে সেই বাসনাটা পূর্ণভাবে রয়েছে, সেই কামনাকে, সেই বাসনাকে সবসময় সে ট্রিগার করতে থাকে যে তোকে এটা পেতে হবে, এটা তোর দরকার, এটা তোর লাগবে, ঠিক আছে। তো সেটাকে সবসময় চরিতার্থ করতে থাকে বা চরিতার্থ করার চেষ্টা করে, যেটা সমাজে চলতে গেলে যেগুলো করা সম্ভব নয়, যেগুলোকে সমাজ ভালো চোখে দেখে না, সেগুলোকে সে ট্রিগার করতে থাকে। এমতাবস্থায় আমরা এইসব আকাঙ্ক্ষা ও চাহিদাগুলিকে আমাদের অবচেতন মনে অবদমন করি। অবদমন করা মানে হচ্ছে দাবিয়ে রাখি। দেখো, প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে ভালো এবং খারাপ দিক রয়েছে। এমন নয় যে আমি শুধু ভালো আর তুমি শুধু খারাপ, বা তুমি শুধু ভালো আমি শুধু খারাপ, তা নয়। একজনের মধ্যে ভালো এবং খারাপের মিশ্রণ থাকে। সে পরিস্থিতি অনুযায়ী কখনো ভালো, পরিস্থিতি অনুযায়ী কখনো খারাপ, পরিস্থিতি অনুযায়ী কখনো খুব ভালো, পরিস্থিতি অনুযায়ী কখনো খুবই খারাপ, ঠিক আছে। তো এটাকে, এই চাহিদাগুলোকে আমরা অবদমন করে রাখি যে না, এটা করা যাবে না। দেখো, এটার সঙ্গে কানেকশন তুমি কিসের পাচ্ছ? এটার সঙ্গে তুমি কানেকশন পাচ্ছ কোহলবার্গের নৈতিকতার, যেখানে না এটা করলে আমাকে ওরা খারাপ ভাববে, সমাজ আমাকে খারাপ ছেলে বলে দেবে, সমাজ আমাকে খারাপ মেয়ে বলে দেবে, আমি এটা করতে পারবো না, এটা করা যাবে না। যদিও এটা আমার মধ্যে প্রবল ইচ্ছা রয়েছে এটা করার, ঠিক আছে, তবুও এটা আমি করতে পারছি না, আমার মধ্যে প্রবল চাহিদা রয়েছে, ঠিক আছে, এই প্রবল চাহিদা সত্ত্বেও আমি সেটা পাচ্ছি না, আমি সেটা করতে পারছি না। ওকে, বোঝা গেল? তো এইটা হচ্ছে অবদমন করে রাখা। এগুলোর সাথে প্রত্যেকটা কানেকশন রয়েছে। এই অবদমিত চাহিদা এবং জন্মগত চাহিদাগুলি অবচেতন মনে মৃত অবস্থায় পড়ে থাকে না। এগুলো কিন্তু থাকে, ওই মনে কর যে আমি যে আগের দিনে বললাম, একটু আগেই বললাম, যে আগুনটা কিন্তু ধীরে ধীরে জ্বলতে থাকে, দিক দিক করে জ্বলতে থাকে। জাস্ট একটা হাওয়া প্রয়োজন, জাস্ট একটা ট্রিগার প্রয়োজন, জাস্ট একটা মোমেন্ট প্রয়োজন। তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কমপ্লেক্স বা জট তৈরি করে এবং গতির ফলে কি করছে, গতির ফলে কি করছে, একটু আমরা টেনে নিই এটাকে, বাকিটাকে, এবং গতির ফলে তাদের মধ্যে সঞ্চারিত হয়। এই গতিধর্মিতা বা ডাইনামিক নেচার দরুন এই সব চাহিদাগুলি সবসময় পরিতৃপ্তি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। যে কোনো টাইমে এটা সুযোগ পেলে সেটা চরিতার্থ করার চেষ্টা করে। এই জন্য ফ্রয়েড বলেছেন ঈদ সবসময় সুখ ভোগের নীতি বা প্লেজার প্রিন্সিপাল অনুসরণ করে। ঈদ হচ্ছে মানুষের নগ্ন কামনা বাসনার প্রতিচ্ছবি, ঠিক আছে। নগ্ন কামনা বাসনা হচ্ছে যেগুলো সমাজ কখনোই মেনে নেবে না, যেগুলো সামাজিকভাবে জনসমক্ষে করা সম্ভব নয়, যেগুলো জনসমক্ষে করা যায় না, সেই সমস্ত সুপ্ত কামনা, সুপ্ত বাসনাগুলোকে ঈদ সবসময় লিড করে। ঈদ সবসময় তাড়না দেয়, ঈদ সবসময় মনের সে আবেগগুলোকে ত্বরান্বিত করতে থাকে, ঠিক আছে। এখানে পশু ও মানুষ স্বভাবগতভাবে এক, ভালো মন্দ বিচারের কোনো অবকাশ তার নেই। একটা পশু যেমন সেই সমস্ত বাদ বিচার ইত্যাদি ভাবে না, তার যখন যেটা মনে হচ্ছে তখন সে সেটা করছে। মানুষ কিন্তু নীতিগতভাবে সেই জায়গাতে পিছিয়ে যায়, কিন্তু যখন ঈদ তার মাথায় উঠে যায়, ঈদ যখন তার চরম সীমায় পৌঁছে যায়, তখন সে কিন্তু আর সেই বিষয়টা সম্পর্কে ভুল ঠিক খারাপ ভালো, আমি কে, আমি কি করি, কি করছি এখন, এই পার্থক্য করার অবস্থাতে সে আর থাকে না। সবসময় চায় মনের অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে, আর সুখী তার কাছে প্রধান। কিন্তু ঈদের এই বিভিন্ন কামনাকে চরিতার্থ করার জন্য বাইরের জগতের সঙ্গে বোঝাপড়া করা প্রয়োজন এবং বহির্জগতের বশ্যতা স্বীকার করতে হয় অথবা তাকে জয় করতে হয়। কিন্তু ঈদ এর মধ্যে বা ঈদের মতো অন্ধ অবচেতন শক্তির দ্বারা এই কাজ করা সম্ভব নয়। অন্ধ মানে কি, বলে না যে ও একদম অন্ধ হয়ে গেছে, ওর কিছু দেখতে পাচ্ছে না, ও করতেই হবে এটা, ওকে ও এটা করবে, এবং এমনভাবে সে সেই বিষয়টাতে ইনভলভ হয়ে যায়, সেখান থেকে আর কখনো সে বেরিয়ে আসতে পারে না। তার জীবনের সমস্ত ভালো দিকগুলো সেই একটা খারাপ কাজের পেছনে ছাপা পড়ে যায়, ঠিক আছে, সে আর সামনে এগোতে পারে না। এই কাজের জন্য ব্যক্তির মনের উচ্চতম স্তর রয়েছে। এটা গেল ঈদ। তার মানে আমরা দেখলাম ঈদ হচ্ছে কিন্তু বিশেষ পাওয়ারফুল একটা অবচেতন মনের একটা ক্ষমতা, যেটা একটা মানুষকে এমন কিছু কাজ করতে বা এমন কিছু কাজে লিপ্ত করে দেয় যেটা সে নিজেও ভাবতে পারছে না, সমাজ তো ভাবতে পারছেই না। বোঝা গেল? কিন্তু এটা কিন্তু তারই মনেকার বা মনের একটা সুপ্ত বাসনা, সুপ্ত কামনা, যেটাকে আমরা এখানে লিখে, যেটা আমরা পড়লাম যে নগ্ন বাসনা, ঠিক আছে। নগ্ন মানে কি, নগ্নতা সমাজ তো একসেপ্ট করবে না। নগ্ন হয়ে তো একটা মানুষ কখনোই সমাজে চলাফেরা করতে পারবে না, ঠিক আছে। একটা তো ডিসেন্সি রাখতে হবে, সেই ডিসেন্সির সীমা ভেঙে চুড়ে দিয়ে সে সেখানে প্রবেশ করবে। আর এবার আমরা দেখবো অহম বা ইগো, এই কথাটা আমরা প্রত্যেকে ইউজ করি।
তোর খুব ইগো হয়েছে না, তুই এখন আর মেসেজে রিপ্লাই করিস না, ফোন করলে ফোন ধরিস না, খুব ইগো হয়ে গেছে তোর, কখনো একসময় আমরা কত সময় কাটিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমরা বন্ধুস্থানীয় মানুষদেরকে এটা কিন্তু বলে থাকি। বা যখন কোনো একটা বন্ধুর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয় তখন আমরা অন্যান্যরা আলোচনা করি, ওর এখন খুব ইগো হয়ে গেছে, ও এখন খুব বড় হয়ে গেছে না, এখন এর জন্য ইগো হয়ে গেছে ওর মধ্যে খুব। এই ইগোটা আসলে কি, ইগোটা কেন ফ্রয়েড এত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন সেটা আমরা দেখে নেব। দ্বিতীয় স্তরকে ফ্রয়েড বলেছেন অহম। ইগো মানে কি? অহম মানে কি নিজের। আমরা যে সংস্কৃতে পড়েছি অহম আবাম বয়ম, তাই কি না, মানে আমি, আমরা দুজন, আমরা অনেকেই। তো ওই যে অহম মানে কি আমি নিজে। ঈদ তার কোনো ইচ্ছাই সরাসরি পূরণ করতে পারে না, তার ইচ্ছা বাস্তবে চরিতার্থ করতে হলে অহমের প্রয়োজন হয়। অর্থাৎ ঈদ কি করছে, ঈদ সব ঠিক করছে কোন কোন যে সমস্ত বাসনাগুলো রয়েছে, কামনাগুলো রয়েছে, সেগুলো চরিতার্থ করতে হবে। আর সেই বাসনা চরিতার্থ করতে হেল্প করছে ইগো। তার মানে কি, ইগো হচ্ছে হেল্পিং হ্যান্ডের কাজ করছে কার? ঈদের বা অদসের। জন্মের সময় অহম থাকে অতি দুর্বল। শিশু যত বড় হয় ততই বাস্তবের সংস্পর্শে এসে অহম পুষ্ট হতে থাকে। জন্মের সময় সে তো নিজের সম্পর্কে কিছু জানে না, সেই কারণে তার কাছে অহমটা থাকে খুবই দুর্বল। কিন্তু যখন সে বড় হয়, যে নিজের আইডেন্টিটি আস্তে আস্তে বুঝতে শেখে, যে নিজের পরিবার বুঝতে শেখে, নিজের পরিবেশ বুঝতে শেখে, নিজের ক্ষমতা দুর্বলতা বুঝতে শেখে, তখন তার মধ্যে ইগোটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে, শক্তিমান হতে থাকে। ঈদ অনুসরণ করে সুখভোগের নীতি, কিন্তু অহম পরিচালিত হয় বাস্তব নীতি বা রিয়ালিটি প্রিন্সিপাল দ্বারা। ঈদ শুধু প্লেজার চায়, ঈদ চায় প্লেজার চায়, বিভিন্ন রকমের প্লেজার হতে পারে, ঠিক আছে, সেই প্লেজারটা সে চায়। কিন্তু অহম, অহম কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেগুলো ঠিক করে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেগুলো সে নির্বাচন করে। অহম বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী। ঈদ বলছে তুই এটা কর, অহম বলছে না এটা করা যাবে না। অন্তর্দ্বন্দ্বটা বুঝতে পারছো এবার? অন্তর্দ্বন্দ্বটা আশা করি বুঝতে পারছো। ঈদ বলছে তোর এটা পেলে তুই সুখ পাবি, অহম বলছে না এটা করা যাবে না, এটা সামাজিকভাবে একটা অন্যায় হবে এবং তোর সমস্ত পার্সোনালিটি একেবারে শ্যাটার হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই এটা এখন করা যাবে না। ঠিক আছে, মনে করো কোনো একটা জন্মদিনের পার্টিতে গেছো, তুমি নিমন্ত্রিত, তোমার জন্মদিন নয়, কেক আনা হয়েছে, কাটার আগে তুমি কেক নিয়ে খেতে শুরু করে দিচ্ছ, এটা কি ভদ্রতা? এই যে কেক খাওয়াটা হচ্ছে তৃপ্তি পাচ্ছ তুমি, এটা ঈদ বলছে তোমাকে। আর অহম বলছে না এখনই খাওয়া যাবে না, আগে বন্ধু কেকটা কাটুক, তারপরে আমরা কেকটা খাবো, তা এটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে। এই যে দ্বন্দ্বটা, ঈদ যার শক্তিমান বেশি, অহম যার কম শক্তিমান, সে মানসিকভাবে পাগল, সে ওগুলো কিছু ভাবে না, কে কি ভাবলো দূর, আমি আমারটা করতে থাকি। তো বুঝতে হবে তার ঈদ শক্তিমান রয়েছে। আর অহম যার শক্তিমান বেশি, সে তখন ঠিক করবে যে না, সমাজ যেভাবে চলছে সেভাবেই আমাকে চলতে হবে। আশা করি দুটোর সম্পর্ক এবং পার্থক্য বুঝতে পেরেছো। সে ভালোভাবে বোঝে যে তাকে সমাজে অস্তিত্ব বজায় রাখতে হলে বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। অর্থাৎ অহম বহির্জগতের বাধাকে স্বীকার করে এবং কোনো প্রতিক্রিয়া করলে যদি সে বোঝে যে ঈদের কোনো বিশেষ চাহিদা পরিতৃপ্ত হবে অথবা ব্যক্তি সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে না, সেই কাজ সে করতে দেয়। অর্থাৎ অহম কি করে, অহম নিজের পার্সোনালিটি বজায় রাখে, সামাজিক নিয়মকানুন বজায় রাখে এবং ঈদকে সে স্যাটিসফাই করে, বাট তখনই কিছু শর্ত নিয়ে, যেগুলো করলে সেই ব্যক্তির কোনো অস্তিত্ব বিপন্ন হবে না, তার কোনো চরিত্রে দাগ লাগবে না। অন্যথা সে ঈদের ইচ্ছাকে চেপে রাখে, বাইরে প্রকাশ করতে দেয় না, সেটা আজীবন মনের মধ্যে চাপা পড়ে থাকে এবং সেটা কিন্তু কখনোই আর প্রকাশিত হয় না। কিন্তু যেগুলো সমাজ মেনে নিতে পারে সেগুলোকে সে মেনে নেয়, ঠিক আছে। বস্তুত ঈদের তৃপ্তি মানে হচ্ছে অহমের নিজেরই তৃপ্তি, ঈদের তৃপ্তি মানে অহমের নিজের তৃপ্তি, কিন্তু বাস্তবের চাপে অহম ঈদকে দাবিয়ে রাখে। এদিক থেকে বিবেচনা করলে অহমকে প্রহরী বলা যেতে পারে, ওয়ার্ডেন। মানে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা ঈদ ভর্তি, ঈদ বাসনা কামনা ভর্তি, আর এখানে হচ্ছে ওয়ার্ডেন। ওয়ার্ডেন হচ্ছে ইগো, ও ঠিক করবে এখান থেকে কাকে কাকে বেরোতে দেবে, কাকে কাকে বেরোতে দেবে না, বোঝা গেল? কেননা এই ইগোই ঠিক করে দেবে মানুষের ব্যক্তিত্ব কেমন অথবা কতটা সামাজিক, কতটা আত্মপর হবে, ঠিক আছে। তো আশা করি ঈদ আর ইগোর ব্যাপারটা তোমরা বুঝে গেছো। এবার সুপার ইগো, এটা আবার কি জিনিস? সুপার ইগোটা আবার কি জিনিস? যারা সাইকোলজি পড়েনি তারা সুপার ইগো সম্পর্কে জানতে পারবে না, এবং তোমরা যারা পড়েছো এবং যারা পড়ছো তারা সুপার ইগোটা জানতে পারবে, ঠিক আছে। দেখো কি বলেছে, ব্যক্তির অতি শৈশবেই সুপার ইগোর জন্ম হয়।
আসলে এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে নীতিবোধ বা বিধিনিষেধের ধারণা এবং কিছুটা মাতা পিতার কাছ থেকে অর্জন করার নীতিশিক্ষা, এই দুয়ে মিলে তৈরি হয়েছে। বলা যেতে পারে হেরিডিটি বা বংশগতি বা বংশ মাধ্যমে, বলি না আমরা জেনেটিক অর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, যে ওর বাবার মতনই লম্বা হয়েছে, ওর বাবাও যেই বিষয়ে পারদর্শী ছিল ছোটোবেলায়, ছেলেটাও সেই বিষয়ে পারদর্শী হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে ছোট থেকেই তার মধ্যে ইনবিল্ড হতে শুরু করে দেয়, অনেক ছোট থেকেই বিকশিত হতে শুরু করে দেয়। নিজের মনের দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেয়ে অহমকে অনেক সময় কিছুটা সমঝোতা করে চলতে হয়। অহমকে মানে কাকে? ইগোকে। ইগোকে অনেক সময় সমঝোতা করতে হয়, কারণ এই কাজটা আমার দ্বারা করা সম্ভব নয়, যেটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল, এখানে এই কাজটা করা যেতে পারতো, আমার দ্বারা এটা করা যাবে না, এটা আমার চরিত্রের বিপক্ষে চলে যাচ্ছে, আমি ছোটোবেলা থেকে এভাবে মানুষ হইনি, আমি এভাবে বসে খেতে পারবো না, আমি ওইভাবে মাটিতে বসে খেতে পারবো না, আমি চেয়ার টেবিল ছাড়া খাই না। এই যেগুলো হচ্ছে সুপার ইগো। অর্থাৎ ও ছোটো থেকে বাড়িতে ওইভাবে খেয়ে বড় হয়েছে, তাই তার কাছে মনে হচ্ছে মাটিতে বসে খেলে তার অপমান হবে। যদিও তার এখানে কিন্তু ব্যক্তি সত্তায় একটা আঘাত লাগছে, তার কিন্তু সমাজ তাকে খারাপ চোখে দেখছে, ইগোটা কিন্তু সমঝোতা করছে এখানে। ইগো বুঝতে পারছে যে তার এখানে তার নামটা একটু খারাপ হচ্ছে, কিন্তু তার সুপার ইগো তাকে এটা করতে দিচ্ছে না। তার সুপার ইগো তাকে বাধ্য করছে ওই কাজটার বিপক্ষে যেতে, অর্থাৎ মাটিতে বসে আমি খাবো না, চেয়ার টেবিল ছাড়া আমি খেতে বসবো না। ঠিক আছে, সেই কারণে ইগোকেও বা অহমকেও কিন্তু কিছুটা সময় সমঝোতা করে চলতে হয়। কখনো কখনো হয়তো কিছুটা অন্যায় কাজকে প্রশ্রয় দিতে হয়, কারণ মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এটা প্রয়োজন। কখনো কখনো কিছু কিছু অন্যায় কাজ, মনে করে একটু প্লেজার দরকার কোনো কারণে, কোনো অন্য কোনোভাবে, ঠিক আছে, তো সেই কারণে সে একটু ছাড় দিচ্ছে, ইগো বলছে ঠিক আছে এটা কর, কিছু সময়ের জন্য এটা করো। এটা হচ্ছে সুপার ইগো, মানে সুপার ইগো কী করছে? ইগোকেও কন্ট্রোল করছে। ওকে, সেই জন্য অহমের ওপর নজরদারি করার জন্য একটা সত্তা আছে যার নাম দিয়েছেন সুপার ইগো। অর্থাৎ অহম সব কিছু কন্ট্রোল করবে, আর ঈদ চুপচাপ বসে থাকবে। ঈদ তখন কি করে? ঈদ তখন সুপার ইগোর সঙ্গে আবার কি করছে? বন্ডিং করছে। মানে যেটা অদোষ রয়েছে প্রথমেরটা আমাদের ঈদ, সে সুপার ইগোর সঙ্গে একটা বন্ডিং করছে, বন্ডিং করে কিছু কিছু কাজ যেগুলো অহম করতে দিতে চায় না, সেগুলো সে সুপার ইগোকে দিয়ে করাচ্ছে, যেটা ব্যক্তিগতভাবে এক একজনের এক এক রকম হবে। এটা হচ্ছে এক ধরনের আচরণ, আমরা যেটাকে আচরণ বলে থাকি, ঠিক আছে, আচরণ করা। সুপার ইগোর দুটো অংশ, একটা হচ্ছে উচিত অনুচিত বোধ, ইগো আইডিয়াল, অপরটা হচ্ছে আমাদের ন্যায় অন্যায়ের সতর্ক, মানে সতর্ক প্রহরী বিবেক বা কনসায়েন্স। যে কনসায়েন্স আমরা বলি না, যে কনসায়েন্স বদার করছে, খুব খুব বদার করছে, মানে বিরক্তি হচ্ছে, আমি কনসায়েন্সের জন্য আমার মাথার কাজ করছে না ঠিক করে, বিবেক চেতনা, বিবেকের দংশন, যে আমি এটা কী করে আসলাম, এটা কি করা উচিত, বা কোনো কাজ করার আগে এটা করব, এটা হবে, এটা করব তাহলে এটা হবে, কোনটা করলে কি হবে, সেই বিষয়গুলো, ঠিক আছে, এটা বুঝতে হবে। অর্থাৎ দৈবাৎ কোনো অন্যায় করলে আমরা যে অপরাধ বোধে ভুগি, তা বিবেকের দেওয়ার শাস্তি ছাড়া আর কিছু নয়। আমরা যে অপরাধ বোধে ভুগি সেটা কিন্তু বিবেক, কোনো একটা কাজ করার পরে যখন আমরা কোনো অপরাধ, না এটা কাজটা আমার একদম করা ঠিক হয়নি, আই শুড সে সরি টু হিম, বা আই শুড সে সরি টু হার, আমার তাকে সরি বলা উচিত। এই যে সরি বলা এবং সেই যে ভাবা, এই যে অন্তর্দ্বন্দ্ব চলছে, এটাই হচ্ছে আমাদের বিবেক বা কনসায়েন্স বা প্রহরী যেটা বলছি। কিন্তু বাস্তব জীবনে সমঝোতা ছাড়া বাঁচা যায় না, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তার পাশাপাশি তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। যে কোনো সংসারে অ্যাডজাস্ট করে চলতে হয়, ক্লাসরুমে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি বাড়িতে যেমন স্বাধীনতা পাচ্ছ, স্কুলে সেরকম পাবে না, তোমাকে সবার সাথে ওই রকমভাবেই বসতে হবে, এভাবে পড়তে হবে, এভাবে শিখতে হবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তো সমঝোতা করা। সুপার ইগো অস্বাভাবিক শক্তিশালী হলে সব কিছুতে উচিত অনুচিত এইভাবে বিচার করতে চেয়ে স্বাভাবিক জীবনযাপন করা দুরূহ হয়ে ওঠে। যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, ও জানলা দিয়ে দিয়ে দিল, কাজ হয়ে গেল ওর, এটা কি উচিত করলো? যদিও এটা উচিত নয় অ্যাকচুয়ালি, যদি আমরা উচিত অনুচিত বিচার করি, উচিত নয় সবাইকে লাইনে দাঁড়ানো উচিত, বিশেষ করে বিভিন্ন অফিসেসগুলোতে যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না, যে টাকা দিচ্ছে না তাকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে, যে টাকা দিয়ে দিল তার ফটাফট কাজ হয়ে গেল, তখন সেই সমস্ত জায়গাতে যদিও এটা অনুচিত টাকা দিয়ে কাজ করানোটা, তবুও সেখানে দেখা গেলো টাকা ছাড়া কাজ হবেই না। তো এই উচিত অনুচিত করতে গিয়ে সে কাজটাই কিন্তু করতে পারছে না। অর্থাৎ এখানে আমি মোটিভেট করছি না কাউকেই, কিন্তু এখানে এই কথাটা বলার অর্থ হচ্ছে বাস্তবভাবে, বাস্তবতা থেকে বেরিয়ে গিয়ে উচিত অনুচিত বিচার করাটা কিন্তু কখনোই উচিত নয়, সেই বিষয়টাকে এখানে তিনি বলেছেন। সুতরাং অহমের আরেকটি কাজ হলো সুপার ইগোর মধ্যে সামঞ্জস্য বিধান করা। অহমের কাজ হচ্ছে সুপার ইগোর মধ্যে সামঞ্জস্য বিধান করা।
তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঈদ যেটা রয়েছে বা অদোষ যেটা রয়েছে সেটা হচ্ছে মনের সেই সমস্ত কামনা বাসনা, সে সবসময় প্লেজার চায়, সে সবসময় আনন্দ চায়, সুখ চায়। ইগো কি করছে, ইগো সেই সমস্ত আনন্দ সুখের চাহিদাগুলো থেকে বাছাই করে করে সেগুলোকে তুলে আনছে যে এগুলো করা উচিত, এগুলো করা উচিত নয়। সুপার ইগো কি করছে, ঈদ যেগুলো করতে চাইছে কিন্তু ইগো করতে বাধা দিচ্ছে, তার মধ্যে থেকে কিছু কিছু কাজকে সুপার ইগো আবার করার সুযোগ দিচ্ছে, এবং ইগো সুপার ইগোকে কখনো কখনো ছাড় দিয়ে দিচ্ছে। সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট বা মনোসামাজিক বিকাশ এরিকসনের প্রস্তাবিত স্তর। এখানে যে এরিকসনের প্রস্তাবিত 8টা স্তর রয়েছে, কোন স্তরে কোন বিষয়গুলোকে তিনি হাইলাইট করেছেন এবং সেগুলো একটা মানুষের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে, প্রত্যেকটা বিষয়কে জানবো। তার আগে একবার দেখে নিই যে এরিকসন সম্পর্কিত কিছু তথ্য যেগুলো আমাদের জানতে হবে এরিকসনকে পড়ার জন্যে। কি রয়েছে দেখো, বলছে মনোসামাজিক বিকাশের প্রবক্তা ছিলেন এরিকসন। মনোসামাজিক বিকাশ বা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, যদি শুধু সোশ্যালের কথা বলে তাহলে সেটা হয়ে যাবে আমাদের ভাইগটস্কি, কিন্তু তার সঙ্গে সাইকো যুক্ত হয়ে গেলে সেটা হয়ে যাবে এরিকসন। এরিকসনের মতে বিকাশের 3টা উপাদান, শরীর, অহম এবং সমাজ। বিকাশের কটা উপাদান, স্তর যদি বলে তাহলে 8টা হবে, কিন্তু উপাদান যদি বলে সেটা হচ্ছে 3টা, শরীর, অহম এবং সমাজ। এরিকসন মনে করেন এই 3টি উপাদানের আপেক্ষিক প্রভাবের ফলে ব্যক্তির বিকাশ ঘটে। আপেক্ষিক প্রভাব বা বলা যেতে পারে এগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া, এবং সেই মিথস্ক্রিয়ার ফলে যে প্রভাব রয়েছে সেই প্রভাবের ফলেই মানুষের ব্যক্তিত্বের বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঘটে থাকে। এরিকসনের মতে বিকাশের 3টা উপাদান যথাক্রমে শরীর, অহম এবং সমাজ। তিনি বলেছেন অহম সত্তা, দেখো অহম কথাটা আমরা এর আগেও আলোচনা করেছি। অহম কথার অর্থ কি, অহম মানে হচ্ছে আমি, অহম মানে হচ্ছে আমি নিজে, ঠিক আছে। অহংকার কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে সেখানেও কিন্তু একটা অহম আসছে, ঠিক আছে। তো তিনি বলেছেন অহম সত্তা একটি শিশুর মধ্যে জন্ম অবস্থা থেকেই থাকে এবং এটি অবচেতন মনে স্বাধীনভাবে অবস্থান করে। অবচেতন মানে সাবকনশিয়াস মাইন্ডে, এবং যেখানে নিজের নিজের স্বার্থ বিঘ্নিত হয় সেখানে অহম সত্তাটা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। জন্মগত অহংকার দ্বন্দ্বমুক্ত অবস্থায় থাকে, মানে জন্মগত অহংকার মানে অহম সত্তাটা হচ্ছে অহংকার, সেটা দ্বন্দ্বমুক্ত অবস্থায় থাকে, সেখানে কোনো ডিলেমা থাকে না, সেখানে কোনো ঝামেলা থাকে না, সেখানে কোনো বাকবিতণ্ডা থাকে না নিজের সাথে নিজের, সেটা দ্বন্দ্বমুক্ত অবস্থায় থাকে। অহম সত্তার বিকাশে মৌলিক উপাদান হলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বা পরিবেশে অভিযোজনের ফলেই ব্যক্তিত্ব বিকশিত হয়ে থাকে। সামাজিক পরিবেশে অভিযোজন অর্থাৎ যে যেই সমাজে থাকছে সেই সেই সমাজের অনুপাতে সে নিজেকে বিকশিত করবে, সে সেই সমাজের অনুপাতে নিজেকে ডেভেলপ করবে। যেমন প্রথমে ভাষা শিখবে, পশ্চিমবঙ্গে থাকলে বাংলা ভাষা শিখবে, অন্ধ্রপ্রদেশ থাকলে তেলেগু ভাষা শিখবে, দিল্লিতে থাকলে হিন্দি ভাষা শিখবে। তো সেখানে প্রথমে ভাষা শিখলো, তারপর সেখানকার যে লোকাচার শিখবে, সেখানে কীভাবে কথা বলছে সেটা শিখবে, কথা বলার টোন শিখবে, ভালো ব্যবহার খারাপ ব্যবহার শিখবে, কীভাবে রাস্তাঘাটে চলাচল করতে হয় সেগুলো শিখবে, মানুষের সঙ্গে কী করে আচরণ করতে হয় সেগুলো শিখবে। এই প্রত্যেকটা বিষয় এই সামাজিক পরিবেশের অভিযোজনের ফলেই ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো বিকশিত হতে থাকে। ব্যক্তি এবং সমাজের চাহিদার মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে অভিযোজনমূলক মানে আচরণের প্রয়োজন হয়। ব্যক্তি এবং সমাজের চাহিদার মধ্যে দ্বন্দ্ব, এবার মনে করো কোনো একজন বাচ্চা বা কোনো একজন কিশোর, সে এমনভাবে বড় হচ্ছে, তার একটা ব্যক্তিত্ব সত্তা তৈরি হয়েছে কারণ সে একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে বড় হয়েছে, তাই তো অন্যান্যরাও এক নিজের নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে বড় হয়েছে। এবার সেরকমই মনে করো ক্লাসরুমে বসে নিয়ে 50টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চার মধ্যে এরকম দ্বন্দ্ব লেগেছে। তাদের আপব্রিঙ্গিংয়ের একটা প্রধান কারণ বা এই দ্বন্দ্বের একটা প্রধান কারণ হচ্ছে তাদের আপব্রিঙ্গিং, তারা কি পরিবেশে বড় হয়েছে, তারা কেমনটা দেখেছে তার বাড়ির বড়দেরকে, যাদেরকে দেখে তারা শিখেছে, এবং সেটাই কিন্তু সেই সময়টাই অভিযোজনমূলক আচরণের প্রয়োজন হবে। অর্থাৎ মনে করো বাড়িতে সে শিখেছে যে এইভাবে আচরণ করা যায়, এইভাবে কথা বলা যায়, আর সেইটাই হচ্ছে ক্লাসরুমে দ্বন্দ্বের প্রধান কারণ। তখন সেখানে হয়তো কোনো টিচার বা কেউ হস্তক্ষেপ করে তাকে সেখানে অভিযোজন বা তাকে সেখানে সেটা বোঝাচ্ছে যে এই কাজটা মোটেই ঠিক নয় বা এইভাবে এই আচরণটা করা যায় না। তো অর্থাৎ অভিযোজন করা মানে কি, অভিযোজন করার কথার অর্থ হচ্ছে পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেওয়া। যেমন আমরা অভিযোজনবাদ বা আমরা বিবর্তনবাদটা পড়েছি, যেখানে দেখা যাচ্ছে কি মানুষ যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেশি ব্যবহার করতো সেগুলো আরও অনেক সুঠাম হয়েছে, আর যেগুলোর ব্যবহার কম ছিল সেগুলো ধীরে 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 লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ অভিযোজন করেছে নিজের প্রয়োজন অনুযায়ী, সমাজের চাহিদা অনুযায়ী, পরিবেশের চাহিদা অনুযায়ী। ঠিক তেমনি ব্যক্তি এবং সমাজের চাহিদার মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দেয়, তার শেখা
এবং তার শেখার পাশাপাশি যেটা সে দেখতে পাচ্ছে সেটার মধ্যে। মনে করো কি আমাদের প্রত্যেকেরই একটা একটা করে কিন্তু বিশ্বাস, আমাদের বিলিফ রয়েছে। কারো বিভিন্ন রকমের ধর্মীয় বিশ্বাস খুব স্ট্রং হয়, কারো বিভিন্ন রকমের মানবিকতার বিশ্বাস খুব স্ট্রং হয়। এবার সেই বিশ্বাসের একটা বর্ম আমাদের মনের মধ্যে বা আমাদের মস্তিষ্কে চাপানো থাকে। এবার যখন সেই বিশ্বাসের অনুপাতে কোনো কথা আমাদের কাছে আসে, সেগুলো মানে অবাধে সেই বর্ম ভেদ করে আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। কিন্তু যদি সেই বিশ্বাস, সেই আমাদের যে বিলিফটা রয়েছে কোনো একটা বিষয়ের প্রতি, তার বিরুদ্ধে কোনো কথা আমরা শুনি, তখন সেটা কিন্তু বর্মকে প্রবেশ করতে পারে না। তখন সেটা বর্মতে রেখে ছিটকে যায়। তখনই এই দ্বন্দ্বটা তৈরি হয় যে আমি যেটা শিখেছি সেটার সাথে এই কথা তো কোনো মিল হচ্ছে না, তাহলে আমি ভুল শিখেছি। এই একটা দ্বন্দ্ব হয়, তখন তার অভিযোজন প্রয়োজন হয় যে আমি যেটা শিখেছি সেটা আদতে ঠিক, নাকি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আদতে ঠিক, নাকি এই দুটোর মধ্যে কোনোটাই ঠিক নয়, আমি ভুল শিখেছি, সমাজ ভুল শেখাচ্ছে। এই তখনই কিন্তু অভিযোজনটা প্রয়োজন হয়, তখনই তার দরকার সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। এই দ্বন্দ্বকে এরিকসন মনোসামাজিক দ্বন্দ্ব বা সাইকো সোশ্যাল কনফ্লিক্ট বলেছেন। কনফ্লিক্ট মানে কি? ওই দ্বন্দ্ব। অহম সত্তার বিকাশ হলো ব্যক্তির বিকাশ। অহম সত্তার বিকাশ মানে কি? ব্যক্তির বিকাশ। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের স্তরসমূহ। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের কিছু স্তর রয়েছে। তো এই স্তরগুলো কি কি রয়েছে দেখো। প্রথম স্তর বিশ্বাস ও অবিশ্বাস, ঠিক আছে, বিলিভ অ্যান্ড ডিসবিলিভ। সেটা হতে পারে যে কোনো টপিকের উপরে, সেটা আমরা আলোচনা করব, আমাদের এখানে আলোচনা রয়েছে। দ্বিতীয় স্তর হচ্ছে স্বাধীনতা, লজ্জা ও সন্দেহ। তৃতীয় স্তর উদ্যোগ এবং অপরাধ। চতুর্থ স্তর উদ্যম এবং হীনমন্যতা। পঞ্চম স্তর আত্মপরিচয় ও আত্মপরিচয় বিভিন্ন। দেখো প্রত্যেকটা কিন্তু একের সাথে আরেক, মানে একের সাথে প্রথমটার সাথে পরেরটার বৈপরীত্য রয়েছে, ঠিক আছে। ষষ্ঠ স্তর একাকিত্ব। সপ্তম স্তর অগ্রমুখিতা, স্থবিরতা। অষ্টম স্তর সামঞ্জস্যতা ও হতাশার দ্বন্দ্ব, ঠিক আছে। তো এবার আমরা দেখবো এক এক করে যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো দেখবো। প্রথম স্তরে কি রয়েছে দেখো। প্রথম স্তরে রয়েছে বিশ্বাস ও অবিশ্বাস। প্রথম 1 বছর বয়সের শিশুদের মধ্যে এই স্তর লক্ষ্য করা যায়। প্রথম 1 বছর, 0 থেকে 1 বছর পর্যন্ত। প্রথম মনোসামাজিক দ্বন্দ্বের প্রকৃতি হলো আস্থা অনাস্থা বা বিশ্বাস অবিশ্বাস। যে কোনো বিষয়ের প্রতি একটা বিশ্বাস বা অবিশ্বাস জন্ম নেবে। যেটা তার কাছে অ্যাভেলেবল হবে সেটার প্রতি সে বিশ্বাস হবে। যে সে কান্না করছে খাবার আসছে, কান্না করছে খাবার আসছে, তাহলে কান্নাটা করলেই যখন খাবারটা আসে তখনই বাচ্চারা যখনই তার খিদা অনুভব হবে তখনই সে কান্না করবে, তাহলে খাবার আসবে। এটা তার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে আমি কান্না করলে আমার কাছে খাবারটা চলে আসছে, বা আমার মা আমাকে আদর করছে বেশি বেশি করে, ঠিক আছে। তো এই তার মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাস জন্ম নেবে। এবার যখন সে কান্না করবে কিন্তু খাবার পাবে না, যখন সে কান্না করবে তার মায়ের আদর পাবে না, তখন তার মধ্যে কিন্তু এই বিশ্বাসটা আর থাকবে না। এই বিশ্বাসটা তখন আস্তে আস্তে তার অবিশ্বাসে পরিণত হবে। এইরকমই যেমন বাবা মায়ের যত্ন, বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক শিশুর মধ্যে আস্থার সূচনা করে। অপরদিকে শিশুর প্রতি বাবা মায়ের অবহেলায় শিশুর মধ্যে অবিশ্বাস বা অবস্থার সৃষ্টি হতে পারে। যেহেতু 1 বছর বয়সী বললাম, এর থেকে অবহেলার কি হবে? হয়তো খিদা পেয়েছে, খাবার পাচ্ছে না টাইম মতো, তাই না? আদরটা পাচ্ছে না টাইম মতো, এটার কথা এখানে বলা হচ্ছে। দ্বিতীয় স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা, লজ্জা এবং সন্দেহ। কি আছে? দ্বিতীয় স্তর হলো শিশুর 1 থেকে 3 বছর বয়সী সময়কার। তাহলে ওটা 0 থেকে 1 বছর দেখলাম, এটা 1 থেকে 3। এই স্তরে শিশুর মধ্যে স্বাধীনতা এবং লজ্জা এই দুইয়ের দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। স্বাধীনতা এবং লজ্জা এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, এই দুইয়ের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। কি আছে? এই সময় শিশুর মধ্যে স্বাবলম্বী হওয়ার বাসনা, স্বাবলম্বী মানে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করা, ঠিক আছে, হামাগুড়ি দেওয়া। 1 থেকে 3 বছর মানে বুঝতে পারছো তো, যথেষ্টভাবে সে হাঁটতে শিখে গেছে, দৌড়াতে শিখে গেছে, কথা বলছে, অল্প অল্প করে কথা বলতে শিখে গেছে। তো এই সময় কিন্তু তার মধ্যে নিজের একটা স্বাধীনতা বা স্বাবলম্বী হওয়ার একটা বাসনা, স্বাবলম্বী হওয়ার কিন্তু একটা চেষ্টা তার মধ্যে লক্ষ্য করা যায়। এবার কি হয়? অপরদিকে বয়স্কদের অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে শিশুরা ভারসাম্য হারিয়ে ফেলে। এই না না না, আমার বাচ্চাটাকে মাটিতে নামাবে না, ও পড়ে যাবে। এই না না না, ওকে চোখে চোখে রাখো, ও নাহলে মাথাটা আবার হয়তো মাথায় চোট লাগবে। এটা এই যে অতিরিক্ত সংরক্ষণ, অতি সংরক্ষণের জন্য কিন্তু বাচ্চাটার বিকাশও সঠিকভাবে হয় না, এবং তার নিজের প্রতি কিন্তু বিশ্বাসও জন্ম নেয় না। বাচ্চাটাকে আমি বললাম যে ও হাঁটতে দিচ্ছি না, ওকে আমি, না না পড়ে যাবে, ওকে আমি কোলে রাখছি, দেখা গেল 3 বছর বয়সেও তার মাসেলগুলো স্ট্রং হয়নি, তার যে বোন স্ট্রাকচার সেটাও স্ট্রং হয়নি, সে আর হাঁটতে পারছে না, ঠিক আছে। তো তার কিন্তু স্বাধীনতাটা সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। এবং কি বলছে, অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে শিশুর ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে তাদের মধ্যে স্বাধীনতা, লজ্জা এবং সংশয় উভয় পরিলক্ষিত হয়।
ঠিক আছে, সংশয় মানে আমি হয়তো পড়ে যাব, কারণ আমি এখানে উঠতে গেলে মা চিৎকার করে দৌড়ে চলে আসে, আমাকে ধরতে চলে আসে, তাহলে আমি হয়তো পড়ে যাব। তো তার মধ্যে এটা খারাপ নয়, কিন্তু তার পাশাপাশি সেই বাচ্চাটাকে স্বাধীনভাবে দাঁড়াতে দিতে হবে, স্বাধীনভাবে তাকে চলতে দিতে হবে। ঠিক আছে। এরিকসনের মতে শিশুর আচরণে যখন কোনো বাধা আরোপ এর প্রয়োজন হয়, লক্ষ্য রাখতে হবে এই বাধা যেন শিশুর নিকট শারীরিক বা মৌখিকভাবে অবহেলা সংকেত না হয়। বাধা এমন হবে যাতে শিশুরা শিক্ষককে নিয়ন্ত্রণ হিসেবে এখানে শিক্ষক বলতে সেটা বাড়ির গার্জিয়ানরাও হতে পারে, বাড়ির যে কোনো বড় যে তাকে শেখাচ্ছে, শিক্ষককে নিয়ন্ত্রক হিসেবে মনে করে, অথচ তাদের অবস্থানের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ ফ্যাসিলিটেটর। তাকে যে বাধাটা দেওয়া হচ্ছে সেই বাধাটা যেন তার কাছে একটা পজিটিভ ভাইব সৃষ্টি করে, এমন যাতে না করে যে ও আমাকে বাধা দিচ্ছে, আমার দ্বারা এটা আর হবে না, তার মানে ঠিক আছে, সেই জন্য এইটা ফিল না করে কখনোই, সেই জন্য নিজেকে অকর্মণ্য ফিল না করে, সেই জন্য নিজে সেই কাজটা করতে চায়। তো এখানে কিন্তু এটা বলা হয়েছে ফ্যাসিলিটেটরের মতো কাজ করতে হবে। সেখানে শিক্ষক বলতে এখানে টিচার, ক্লাস 3 বছর বয়সে একটা বাচ্চার তো টিচার থাকে না, তো তার বাবা মা, তার অভিভাবক, তার এল্ডাররা, তারাই তো তার টিচারের কাজ করবে, তাকে শেখাবে, তাই শিক্ষক। ওকে। এরপরে আমরা চলে আসব তৃতীয় স্তর, উদ্যোগ এবং অপরাধ বা উদ্যোগ ও অপরাধ, স্তর নাম্বার 3। 4 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে তৃতীয় স্তর লক্ষ্য করা যায়। এই স্তরটি মূলত উদ্যোগ বনাম অপরাধ বোধের স্তর। উদ্যোগ বনাম অপরাধ বোধ। উদ্যোগ বনাম অপরাধ বোধটা কি? অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যেই উদ্যমটা দরকার, যে উদ্যোগটা দরকার, যে আমি এই কাজটা করছি, যে নিজের মধ্যে যে বিশ্বাস ভরসাটা দরকার, সেটা উদ্যোগ। আর অপরাধ বোধ এর স্তর হচ্ছে যখন সেটা করতে না পারা, তখন সেটা অপরাধ বোধের মধ্যে কিন্তু ক্যাটেগরাইজ আমরা করতে পারি। ঠিক আছে। এরিকসন কি বলেছেন? এরিকসন বলেছেন যে এই স্তর অর্থাৎ প্রাক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বুঝতে পারে এবং কল্পনাপ্রিয় হয়, নিজেদের বুঝতে পারবে এবং কল্পনাপ্রিয় হবে, কারণ সে কল্পনা করবে, সে কল্পনা করে কোনো কিছুকে ভাববে, বুঝবে। ঠিক আছে। এইবার কি হচ্ছে, গতিশীলতা বৃদ্ধি লাভ করে এবং চমৎকার ভাষা ব্যবহার করে। প্রত্যাশা করা হয় তারা নতুন কাজ যেমন পড়তে শেখায়, বিদ্যালয়ের সঙ্গে অভিযোজন এবং নিজে পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারে, এই স্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো একটা কাজ করতে পারা, 4 থেকে 5 বছর, মনে করে নিজের জুতোর মানে শুলেস বাঁধা, নিজের জামা কাপড় নিজে পরা, নিজের বইপত্র নিজে গুছিয়ে নেওয়া, নিজের স্কুলের বইয়ের ব্যাগটা নিজে বহন করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই স্তরের মধ্যে আসছে। এবং এখানে একটা কি হচ্ছে, সে উদ্যোগ নেবে, উদ্যোগ নিয়ে যখন সে কাজটা নিজে করতে পারছে তখন তার ভালো লাগছে, যখন সে পারছে না তখন তার মধ্যে কিন্তু একটা সংশয় এবং অপরাধবোধ কাজ করছে। তো এই পার্টটা কিন্তু এখানে এইভাবে রয়েছে। চতুর্থ স্তর যেটা আমরা দেখব, চতুর্থ স্তর হচ্ছে 6 থেকে 11 বছর বয়সী, অর্থাৎ যে কৈশোর কালটা, অ্যাডোলেসেন্স পিরিয়ডের ঠিক আগে, অর্থাৎ কৈশোর নয়, কৈশোরের একটু আগে, বা যেটাকে আমরা বলছি মানে প্রান্তীয় শৈশবকাল বা উত্তর শৈশবকাল বা পরবর্তী শৈশবকাল যেটা। তো 6 থেকে 11 বছর বয়সীদের মধ্যে এই স্তরে লক্ষ্য করা যায়। এই স্তরটি হলো উদ্যম এবং হীনমন্যতার। ঠিক আছে, উদ্যম এবং হীনমন্যতা। হীনমন্যতা কখন হয়, যখন আমি একই কাজ আমার ক্লাসরুমে আমার বন্ধুরা করতে পারছে কিন্তু আমি করতে পারছি না, সেটা শারীরিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, সেটা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে হতে পারে, সেটা সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে হতে পারে, সেটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে হতে পারে। তখন তার মধ্যে হীনমন্যতা আসবে যে আমি পারছি না, ওরা পারছে, আমি পারছি না। এই বিষয়টা কিন্তু বাচ্চাটার গোটা জীবনটাকে একদম নষ্ট করে দিতে পারে। সেই কারণে কোনো বাচ্চা যদি এরকম ফিল করে তোমাদের সামনে আগামীতে, তো তাকে কিন্তু অবশ্যই মানসিকভাবে তাকে শক্তি দিতে হবে, তাকে মানসিকভাবে বলতে হবে যে এটা কিছুদিন পর তুমিও পারবে, চেষ্টা করলেই পারবে। ঠিক আছে, এটা কিন্তু তাকে বলতে হবে। এই সময় শিক্ষার্থীদের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটে, যার ফলে তাদের অভিজ্ঞতা ক্রমশ বৃদ্ধি পায়। এই সময় তারা কোনো কাজ খুব ভালোভাবে সম্পন্ন করলে তারা বয়স্কদের স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করে। যেমন আমরা ইয়েতে দেখেছিলাম, আমরা দেখেছিলাম কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব, সেখানে কি ছিল, সেখানে ভালো মন্দ অর্থাৎ ভালো ছেলে খারাপ ছেলে কনসেপ্টটা, সেই কনসেপ্টের কথাও কিন্তু এখানে আমাদের আসছে। এর স্বীকৃতি থেকে তাদের মধ্যে সন্তোষ প্রকাশিত, অর্থাৎ বড়রা স্বীকৃতি দেবে, আমি এই কাজটা করেছি, অঙ্কটা পেরেছি, আমাকে সবাই ভালো বলছে, কাকা মামা সবাই ভালো বলছে, দারুণ, পরীক্ষা ভালো নম্বর এসেছে, খুব ভালো বলছে আমাকে, অর্থাৎ ভালো করার যে তাগিদ, ভালো করার যে চেষ্টা, এই সময়টা কিন্তু দেখা যায়। এই সন্তুষ্টি তাদের মানসিক বিকাশের জন্য খুব প্রয়োজন, অর্থাৎ তাদেরকে তাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, তাদের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। অর্থাৎ তাদেরকে জানানো যে তুমি এই কাজটা করতে পেরেছো। কেউ যদি একটু কমও পারে,
কেউ একটু কম পারলেও তাকে বলতে হবে তুমি আগের থেকে এবার খুব ভালো পেরেছো, তাই আমরা খুবই খুশি তোমার এই কাজে, ঠিক আছে, তুমি এইভাবেই চালিয়ে যাও, তুমি আরও ভালো করতে পারবে। অর্থাৎ তাকে মনের মধ্যে বিশ্বাস জাগিয়ে দেওয়া, এই বিষয়টার কথা কিন্তু এখানে বলছে। এবং এই বিশ্বাস জাগানোটা তার কিন্তু সেলফ কনফিডেন্স এবং তার চরিত্র গঠনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে বা বিশেষ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত শিক্ষার্থীদের নিকট উদ্যোগ এবং হীনমন্যতা বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ পরিবেশ, ক্লাসরুমটা তো বৈচিত্র্য, ক্লাসরুমটাই তো বৈচিত্র্যপূর্ণ একটা পরিবেশ, কারণ সেখানে 50টা বাচ্চা 50টা ফ্যামিলি থেকে আসছে, 50টা ডিফারেন্ট ফ্যামিলি, ডিফারেন্ট পরিবার, দেখা গেল ডিফারেন্ট কালচার থেকেও এসছে। 50টা ডিফারেন্ট কালচার না হলেও 5টা অন্তত ডিফারেন্ট কালচার থেকে এসছে, ঠিক আছে। তো এই কারণে সেখানে কিন্তু এই বিষয়গুলো খুব প্রয়োজন হয়। বিভিন্ন ভাষা সংস্কৃতি থেকে শ্রেণীকক্ষে আগত ছাত্রদের নিজেদের প্রতি আস্থার অভাব দেখা যায়। যেরকম মনে করে কেউ কোনো একটা স্থানীয় ভাষায় কথা বলছে, এবারও ক্লাসরুমে গিয়ে দেখছে সবাই একটু ভদ্র ভাষায় কথা বলছে এবং সে সেই কথাটা ইনিশিয়ালি বলতে পারছে না। এবার দেখা গেল ক্লাসরুমের টিচার, মানে বাচ্চারা তো একই, ওকে ওকে টিজ করছে, ওকে ওর মুখ ভেঙিয়ে কথা বলছে, ঠিক একই রকমভাবে দেখা গেলো টিচারও এসে ওকেই ওকেই মুখ ভেঙাচ্ছে, তাহলে কিন্তু ওর যে সেলফ কনফিডেন্স সেটা একদম শ্যাটার হয়ে যাবে। তো সেখানে টিচারকে কী করতে হবে, এই ধরনের একটা প্রশ্ন আসে, সিটেটও বারবার এসছে এই ধরনের প্রশ্ন, যে ক্লাসরুমের ভাষা কেমন হবে, সেটা কি হবে, সেটা হবে যে সহজ এবং একটা চলিত ভাষা হবে, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, যেখানে ওই বাচ্চাটাও নিতে পারবে, বাকিরাও নিতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে শিক্ষকরা তাদের উৎসাহ প্রদান করলে তারা নিজেদের শ্রেণীকক্ষে অন্যদের মতো একজন বলে মনে করবে, হীনমন্যতা লোপ পাবে। এবং টিচারদের কিন্তু এখানে বিশেষ গুরুত্ব রয়েছে, সেই কারণে কিন্তু টিচিং প্রফেশনে যাওয়ার আগে এই বিষয়গুলো ভালো করে পড়তে হয়, তাই জন্য সিলেবাস এগুলো রয়েছে। পঞ্চম স্তর হচ্ছে আত্মপরিচয় এবং আত্মপরিচয় বিভ্রান্তি, নিজেকে জানা এবং নিজেকে জানতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়া। এটা সবচেয়ে যে ঝড়ঝঞ্ঝার কাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, 12 থেকে 18, কৈশোরকাল, বয়ঃসন্ধিকাল, যেই নামই দাও তুমি। তো এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে এই স্তরে লক্ষ্য করা যায়। এই সময়কে এরিকসন আত্মপরিচয় বনাম আত্মবিভ্রান্তির দ্বন্দ্বকাল বলেছেন। এই সময়টা সকলের জীবনে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে, আমূল পরিবর্তন নিয়ে আসে। এই স্তর একজনের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরিকসনের দৃষ্টিভঙ্গির উপর পরবর্তীকালে প্রচুর গবেষণা হয়। মার্সিয়া একাধিক গবেষণা থেকে প্রাপ্ত ফল থেকে মন্তব্য করেন যে বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীরা তাদের পরিচিতির জন্য 4টি বিষয়ে যে কোনো একটির উপর প্রতিক্রিয়া করে। একটা অস্পষ্ট পরিচয়, যে আমি কি, আমি কোন বিষয়ে পারদর্শী, আমি কোন কাজে পারদর্শী, আমার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, এটা সম্পর্কে একটা অস্পষ্ট পরিচয় আসে। পরিচয় নির্বাচন, তারা ঠিক করে নেয় এই সময় যে আমাকে বড় হয়ে কি করতে হবে, কোন প্রফেশনে আমি যাব, কোন কাজটা আমি ভালো পারি এবং সেই দিকে আমাকে এক্সেল করতে হবে। পরিচয়হীনতা মানে ও সবসময় একটা পরিচয়হীনতার মধ্যে ভুগছে, যে আমার তো কিছুই করা হচ্ছে না, আমি কি করবো, আমি এটাও করতে পারছি, ওটাও পারি, আমি আর্টসও ভালো, আমি সায়েন্সেও ভালো, আমি কমার্সও নিতে পারবো, সেটা তো আমি বুঝতে পারছি ভালো হব। তো এই মানে একটা যে তার মধ্যে একটা কি বলে ওটাকে, পরিচয়হীনতা বলতে এখানে বুঝতে পারছে না যে ও কী করবে, ও কী করতে হবে, আর যে পরিচয় লাভ। তো এই সময়টা হচ্ছে তার মধ্যে, মনে রাখবে, কেরিয়ার নির্বাচন, জীবন নির্বাচন, জীবন প্রবাহর কীভাবে চলে যেতে হবে। শুধু আমি এটা কেরিয়ারের দিকে বললাম, আরও অনেক হিডেন ক্যারেক্টারিস্টিক্স থাকে যেগুলো সে জানতে পারে, তার মধ্যে থাকা কিছু সুপ্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেগুলো সে জানতে পারে, সেগুলো সে বুঝতে পারে, সেগুলোর সঙ্গে তার মধ্যে দ্বন্দ্ব চলে, যে আমি তো এরকম হওয়ার কথা নয়, এরকম কেন আমি, ঠিক আছে, এই বিষয়গুলো দ্বন্দ্ব কিন্তু তার মধ্যে চলে। এখানে কিন্তু তখন ওই যে ইগো, এখানে কিন্তু তখন সেই সুপার ইগো বা এখানে কিন্তু অদোসের ওই কনসেপ্টটা আবার আসবে। তো এগুলো প্রত্যেকটা কানেক্টেড, তোমাকে পড়ার সময় কানেকশনগুলো বুঝে 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 পড়তে হবে। ষষ্ঠ স্তর কি রয়েছে, একাকিত্ব। 18 থেকে 35, মানে কি, যেটা হচ্ছে আমরা বলি যুবাবস্থা বা যুবক যুবতী যে অবস্থাটা রয়েছে, ম্যাচিউরিটির লেভেলটা 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে লক্ষ্য করা যায়। এই স্তর অন্তরঙ্গতা, যৌনতার বাইরে বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অনুভূতি দিয়ে মোড়া, ঠিক আছে, শুধুমাত্র যৌনতা নয়, তার পাশাপাশি একটা ফ্রেন্ড সার্কেল থাকে প্রত্যেকের জীবনে, বন্ধু, যেখানে বন্ধুদের সার্কেলে গিয়ে যেখানে স্ট্রেস ফ্রি আমরা লাইফ কাটানোর চেষ্টা করি, যেখানে কোনো স্ট্রেস থাকে না, ঠিক আছে। এবার সেখানে কি হচ্ছে, আত্মমর্যাদা হানির ভয়, অর্থাৎ আত্মমর্যাদা হানির ভয়, তার পাশাপাশি কি বলছে, ভয় না করে বন্ধুদের জন্য স্বার্থ ত্যাগ করা স্তর এর বৈশিষ্ট্য। দেখবে কোনো বন্ধু থাকে এমন যে খুব মানে প্রত্যেকের সমস্যার সময় তাকে সবসময় উপস্থিত পাওয়া যায়, ঠিক আছে, অর্থাৎ সেখানে কিন্তু সে কোনো স্বার্থ নেই, কোনো কিছু নেই, স্বার্থহীনভাবে তারা কিন্তু বন্ধুদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এবং এই সময় অন্যান্যদের সঙ্গে
অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে না পারলেও যুবক যুবতীদের মধ্যে একাকিত্ব বোধে দেখা গেল যে কেউ কারোর সঙ্গে বন্ধুত্ব বেশি দিন টিকছে না, হয়তো তার আচরণ বা সে হয়তো এমন আহ, তার ভ্যালুসগুলো হয়তো এমন যে বাকিদের সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারছে না। ঠিক আছে, কারোর মধ্যে অসততা, কারোর মধ্যে যদি সে কিছু অসততার কিছু বৈশিষ্ট্য থেকে সে সঙ্গে সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে বেরিয়ে আসছে, তাই তার মধ্যে কিন্তু একাকিত্ব বোধ লক্ষ্য করা যায়, যে সে একা একা সময় কাটাচ্ছে, সে একা একা থাকছে, তার মধ্যে বন্ধুত্ব হচ্ছে না, তার সঙ্গে বাকিদের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। সপ্তম স্তর হচ্ছে অগ্রমুখিতা এবং স্থবিরতা। 35 থেকে 65, মানে যেটাকে আমরা বলবো প্রাপ্তবয়স্ক সংসারী জীবন যেটা, তো এই বয়সীদের মধ্যে এই লক্ষ্য করা যায় এই সময় ব্যক্তি তার সমাজ এবং নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। ব্যক্তি তার পরবর্তী বংশধর এবং কল্যাণের দায়িত্ব এবং সামাজিক মূল্যবোধ দুই পালন করে। একটা বাচ্চা জন্ম হয়েছে, ঠিক আছে, 35 থেকে 65 এই সময় বেশিরভাগেরই সংসার হয়ে যায় এবং তারপর তাদের সন্তান সন্ততি উৎপাদিত হয়। তো তাদেরকে নিয়ে চিন্তা, তাদের বড় করা, তাদের আপব্রিঙ্গিং, তাদের এডুকেশন, তাদের ক্যারিয়ার, তাদের আলটিমেট ডেভেলপমেন্টের কথা কিন্তু প্রত্যেক পিতামাতাই নিজের নিজের ক্ষমতা অনুযায়ী ভাবতে থাকে এবং সেইভাবে পালন করতে থাকে। তো এই সময় কিন্তু তাদের মধ্যে একটা স্থবিরতা লক্ষ্য করা যায়, অর্থাৎ কোনো একটা জায়গাতে স্ট্যাগন্যান্ট হয়ে গেল তার জীবনটা, যে ওখানেই ঘুরছে, তার জীবনটা ওই অফিস, বাড়ি আর তার ছেলের টিউশন এই নিয়ে কিন্তু ঘুরছে। ছেলে নয়, শুধু মেয়েও হতে পারে, নাহলে আমাকে হয়তো তোমরা বলবে যে জেন্ডার বায়াস হয়ে যাচ্ছি, তা নয়। ওকে, তো এখানে তার সন্তানের জীবনে আশেপাশেই ঘুরছে, এটাই তার জীবন হয়ে যায়। অগ্রমুখিতা, অগ্রমুখিতা হচ্ছে মনে করো যে সেই ছেলেকে নিয়ে এগোনোটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যাচ্ছে, তার মেয়েকে নিয়ে এগোনোটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়। এবং অষ্টম স্তর হচ্ছে সামঞ্জস্যতা এবং হতাশার স্তর। 65 বছর বয়সের পরবর্তী মানুষের মধ্যে এই স্তর লক্ষ্য করা যায়। এরিকসনের মতে, যে সকল ব্যক্তি দীর্ঘ সময় ধরে মানুষ ও অন্যান্যদের প্রতি দায়িত্ব পালন করেছেন এবং সাফল্য ও হতাশাকে সঙ্গী করে জীবনের প্রত্যেকটা স্তর সাফল্যের সঙ্গে অতিক্রম করেছেন, তারা জীবনকে আনন্দের দৃষ্টিতে দেখেন। অর্থাৎ তাদের এই সময়টা হচ্ছে আহ, পুরনোকে স্মৃতিচারণ করার, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আহ, যৌবনটা ভোগের এবং বার্ধক্য স্মৃতিচারণের। অর্থাৎ এখানে ভোগ বলতে তিনি যেটা বলতে চেয়েছেন, জীবনটা উপভোগ করার প্রত্যেকটা অ্যাসপেক্টকে। ঠিক আছে, তুমি অফিসে আছো, সেই অফিস লাইফটাকে উপভোগ করো, তুমি ফ্যামিলিতে আছো, ফ্যামিলি লাইফটাকে উপভোগ করো, জীবনটাকে উপভোগ করা। এবং বার্ধক্যটা হচ্ছে স্মৃতিচারণের, এবং 65 পরবর্তী সময়টা বার্ধক্য চলে আসে। তো স্মৃতিচারণ বলতে তার জীবনটা কেমন হলো না হলো। এবার এই সময় যদি কারোর জীবনের হিসাব মিলে যায়, জীবনের হিসাব মিলে যাওয়া মানে আমি কোন সময় কি করেছি, কতটা পেয়েছি, কতটা পাইনি, এটা যদি হয়ে যায় তাহলে তার জীবনে কিন্তু আর কোনো বাধা থাকে না। আর যদি না মেলে তাহলে তার জীবনে কিন্তু শেষ জীবনটা কষ্টে, হতাশায় এবং তার এই হতাশা ভুগতে ভুগতে তার জীবনটা কিন্তু কেটে যায়।